আচ্ছা, গতদিনকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস কী করে ইনস্টল করতে হয়, এবং ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করা দেখে নিয়েছি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করেছি। যেটা আমাদের আজকে করার কথা ছিল সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার পর যে বেসিক সেটিংগুলো হয় সেই সেটিংগুলো দেখা। এটা হচ্ছে কি আমাদের নর্মাল একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো অপশনস রয়েছে। লেফট দিকে যে প্যানেলসগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের ছোটো ছোটো টুল বা ছোটো ছোটো বাটনস। এই বাটনসের ভেতরে গিয়ে আমরা অনেক কাজ করতে পারি, আর এটাকে আমরা বলছি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে এই মোমেন্টে লাগবে না, আমি এগুলোকে সব বন্ধ করে রেখে দিলাম। আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে গিয়ে সেটিংস বলে যে অপশনটা আছে সেই অপশনটাতে যাব। আচ্ছা, সবার আগে বলে রাখি এই ভিডিওটা একটু লেন্দি হবে। 1 সেকেন্ড আমি একটু পজ করি। পজ, স্টার্ট। এই ভিডিওটা একটু লেন্দি হবে, আমি এক একটা অপশন যতটা পারবো এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থেকেও অপশনগুলো ভালো করে বুঝো, আর যদি কোনো অপশন নিয়ে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। প্রথমে আমরা চলে আসবো সেটিংসে। এবারে সেটিংসের মধ্যে বেশ কিছু সাব সেটিংস রয়েছে। যেরকম সেটিংস আমরা যখন ক্লিক করছি সেই সময় তার মধ্যে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্কস এবং প্রাইভেসি, এই কটা অপশন এখানে পাওয়া যায়। তোমরা খাতায় আলাদা আলাদা করে লিখে রাখতে পারো। জেনারেল সেটিংয়ে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সাইটের টাইটেল কী হবে। এখন যদি আমি আমার সাইটটাকে ওপেন করি অন্য একটা ট্যাবে গিয়ে, কপি করে যদি আমি এখানে ট্যাব ওপেন করি, আমার সাইটের নাম দেখাচ্ছে মাই ব্লগ। আমি সাইটের নাম কি দেবো আমি সেটা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। সাপোজ আমি দিলাম হচ্ছে গিয়ে মাই পার্সোনাল ব্লগ পেজ দিয়ে যদি আমরা এখান থেকে এটাকে সেভ করে আমরা যদি রিফ্রেশ করি এটাকে, আমাদের সাইটে দেখাবে মাই পার্সোনাল ব্লগ পেজ। অর্থাৎ সাইটের কি নাম আছে সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। এটা বেসিক্যালি কোনো ডিজাইনিং পারপাসে লাগে না, কিন্তু এসইওর ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সাইটের নাম রাখাটা। তাই জন্য সাইটের নাম সবসময় যে ডোমেনটা কিনছি আমরা সেই ডোমেনের ওপরে ভিত্তি করে কিন্তু সাইটের নামটা রাখবো। সাইটের ট্যাগলাইন কী হবে? ট্যাগলাইনটা হচ্ছে গিয়ে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। এই ট্যাগলাইনটা কিন্তু আমরা কোনো ডিজাইনিং পারপাস ইউজ করব না, অনলি ইউজ করব আমরা এসইওর পারপাসের জন্য। পরবর্তী সময়ে যখন আমরা পেজ ডিজাইন করব সেই সময় দেখবে যে এগুলো কোনোটাই দেখা যাচ্ছে না। তাই জন্য যতটা আমরা মিনিংফুল কিওয়ার্ড বেস সাইটের নাম রাখা যায় ঠিক ততটাই আমরা এখানে রাখবো। অর্থাৎ আমরা যদি কোনো জুয়েলারি কোম্পানির জন্য ওয়েবসাইট বানাই তাহলে ধরো আমি লিখলাম যে মাই FASH ফ্যাশন জুয়েলারি কালেকশন অল আমেরিকান ডায়মন্ড JEW কালেকশন আমেরিকান, কাল হয়ে গেছে, আমি এভাবে এখানে রেখে দিতে পারি। এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা আমাদের ভবিষ্যতে এটা আমাদের কোনো জায়গায় ডিসপ্লে হবে না, কিছুই হবে না। এটা জাস্ট এসইও পারপাসে আমি সাইটের নাম এবং সাইটের ট্যাগলাইন খুব যুক্তিসম্পন্ন, অর্থাৎ আমার যে সাইটটা যে কাজের জন্য ব্যবহৃত হচ্ছে সেইভাবেই কিন্তু আমরা এটাকে রাখবো। ঠিক আছে, কাজ করতে করতে আরও কনফিউশন দূর হয়ে যাবে, এখনই এটাকে নিয়ে অত বেশি জোর দেওয়ার দরকার নেই। নেক্সট আসতে হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস URL, অর্থাৎ আমার সাইটটাতে কি লিখলে আমার এটা খুলবে। তো এটা নিয়ে বেশি নাড়াঘাটা না করাই ভালো। এটা নিয়ে বেশি নাড়াঘাটা করলে যেটা হবে সাইটটার ওপেনই হবে না। ঠিক আছে, তো আমরা এখানে নর্মাল যেটা রয়েছে বাই ডিফল্ট সেটাই রাখছি। এরপরে নেক্সটের যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসটা কী জিনিস? আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে অ্যাডমিন পারপাস। অর্থাৎ আমার ওয়েবসাইটে যদি কোনো এরর আসে বা আমার ওয়েবসাইট থেকে যদি কোনো মেল আমরা কোনো রিসিপিয়েন্টকে করতে চাই বা কোনো ইউজারকে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই মেল আইডিটা ইউজ করা হবে। একটু খুলে বলি, সাপোজ কোনো ইউজারকে আমি নতুন করে আমার ওয়ার্ডপ্রেস সাইটে আমি অ্যাজ আ ব্লগার হিসেবে তাকে এনরোল করতে চাইছি, তো সেক্ষেত্রে তার সাথে যে কমিউনিকেশনটা হবে থ্রু ওয়ার্ডপ্রেস, সেই ইমেল আইডিটা হচ্ছে কি আমার এটা।
এটা আমরা কখনই দিয়েছিলাম, এটা যখন আমরা ইনস্টল করছিলাম সেই মোমেন্টে কিন্তু এটা আমরা দিয়ে দিয়েছিলাম। ভবিষ্যতে আমরা এটা চেঞ্জ করতে পারি, কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নেই। সবসময় চেষ্টা করবে যে যখনই আমরা ডোমেন পারচেস করছি সেই ডোমেনের যে একটা ইমেল আইডি ওখান থেকে ক্রিয়েট করে সেই ইমেলটাকে এখানে অ্যাড করার, বা আমরা জিমেল রাখলেও পারি। জিমেল রাখলে সবচেয়ে ভালো হয়, কেন কি জিমেলের সার্ভার সবসময় আপ থাকে, সেই জন্য জিমেলের কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে রাখবে যেটাতে সমস্ত ইন ফিউচার আমাদের নিজেদের ইন্টারনাল যে কমিউনিকেশন, অর্থাৎ আমি একটা কোনো প্লাগইন ইনস্টল করলাম, সেই প্লাগইনটা হচ্ছে কোনো একটা সিকিউরিটি প্লাগইন। এবার সেই সিকিউরিটি প্লাগইনের কোম্পানির সাথে যদি আমার কোনো কমিউনিকেশন করতে হয় তখন আমরা এই ইমেল আইডিটা ব্যবহার করব। এটাকে বলছি আমরা ওয়ার্ডপ্রেসের মেন যে আমার অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের এই ইমেল মানে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। নেক্সট অপশন আসছে সেটা হচ্ছে মেম্বারশিপে একটা অপশন আছে এনিওয়ান ক্যান রেজিস্টার। অর্থাৎ আমি যদি আমার সাইটে কোনো জায়গায় এখানে একটা জায়গায় রাখলাম যে রেজিস্ট্রেশন করার একটা জায়গা, আমি যদি এখানে রেজিস্ট্রেশন করার জায়গা রাখি তাহলে যে কোনো ব্যক্তি এসে, যে কোনো ক্যান্ডিডেট এসে আমার সাইটে সে তার নিজের ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট করতে পারবে এবং সেটা আমার ডেটাবেসে গিয়ে স্টোর হবে এবং পরবর্তী সময় সে আমার সাইটে অ্যাক্সেস পাবে। সে আমার সাইটে কীভাবে অ্যাক্সেস পাবে? সে অ্যাজ আ সাবস্ক্রাইবার অ্যাক্সেস পাবে, না কন্ট্রিবিউটর হিসেবে অ্যাক্সেস পাবে, না অথর হিসেবে অ্যাক্সেস পাবে, না এডিটর হিসেবে অ্যাক্সেস পাবে, না অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাক্সেস পাবে। তো সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে গিয়ে এনিওয়ান ক্যান রেজিস্টার এই অপশনটাকে আনচেক করে রাখা। কেন? ওয়ার্ডপ্রেস এখনও অনেক বেশি সিকিউর, কিন্তু আমরা কেন চাইতে যাব বলো যে কোনো একটা লোক এসে আমার সাইটে এসে সে তার অ্যাক্সেস পাক? সেটা তো আমরা চাইবো না কোনো দিনই। সেই জন্য সবসময় এনিওয়ান ক্যান রেজিস্টার এই অপশনটাকে আনচেক করে রেখে দেবো। নেক্সট অপশন আসছে হচ্ছে কি সাইটের ল্যাঙ্গুয়েজ কী হবে। সাইটের ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি আমরা ইংলিশ রাখবো। আমরা চাইলে কিন্তু বাংলাও রাখতে পারি। যদি বাংলা রাখি তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বাংলাতে কনভার্ট করলাম, এখন দেখি কী হয়। হ্যাঁ, বাংলাতে কনভার্ট করলে যেটা হবে পুরো এই অ্যাডমিন প্যানেলটা যা আছে সব কিছু বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো যারা অসুবিধা যাদের না হচ্ছে, কিছু অপশন আছে যেটা বুঝতে একটু অসুবিধা হয়, তারা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় ইংলিশটাই রাখা। ইংলিশটা রাখলে সব জিনিস বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা কন্টেন্ট বা পেজ যদি মনে হয় বাংলা ওয়েবসাইট বানাবো সেটা আমরা করতে পারবো। সেটার জন্য অন্য রকমের টুল আছে, সেটা ইউজ করে আমরা বাংলা ওয়েবসাইট বানাতেই পারি। কিন্তু নিজে বোঝার জন্য আমরা কি করব, আমরা এটাকে ইংলিশ হিসেবেই রেখে দেবো। আচ্ছা, টাইম জোনটা খুব একটা ইম্পর্টেন্ট থিং। টাইম জোনটা অবশ্যই আমরা সেট করে নেবো। এটা কি হয়, এটা যে সার্ভারটা আমি নিয়েছি, আমি তো ইনফিনিটি ফ্রি থেকে সার্ভার নিচ্ছি। এবার ইনফিনিটি ফ্রি যে সার্ভারের যে টাইমটা আছে সেই টাইমটাই আমার এখানে শো করছে। আমরা আমাদের নিজেদের মতন করে টাইমটা এখানে সেট করে নেবো। সেটা হচ্ছে কি দিল্লি। আমরা দিল্লিও চুজ করতে পারি, যেহেতু আমরা ইন্ডিয়াতে বসে কলকাতাতে বসে কাজ করছি সেই জন্য আমরা GMT প্লাস 5.30ও করতে পারি, কিন্তু আমরা দিল্লি চুজ করে নিলাম। আমার সাইটে যখনই কোনো পোস্ট বা কোনো কমেন্ট করবে কোনো ব্যক্তি, তখন তার ডেটটা কি দেখাবে সেই ডেটের ফরম্যাটটা আমরা এখান থেকে চুজ করতে পারি। ইন জেনারেল সাধারণত আমরা এইভাবেই রাখি। এখন যদি মনে হয় যে আমার এইভাবে রাখবো, আমি ডেট আগে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এইভাবে রাখবো, তাহলে আমি এভাবেও রাখতে পারি। আর যদি মনে হয় যে আমি কাস্টম করবো কীরকমভাবে, DD থাকবে আর সরি আমি ভুল করলাম, হ্যাঁ MMM থাকবে। 4টে হয়ে গেল তাই না? অ্যাকচুয়ালি 3টে হবে। আচ্ছা, আমি এখানে কি করলাম, DD করলাম তাই তো, ডি আর M। যাই হোক, এরকম যেরকম আমার যেরকমভাবে বিষয় হবে সেভাবে আমি এখান থেকে আমি ডেটটা চুজ করবো। সাধারণত এটা রাখলেই সবচেয়ে সুবিধা হয়। এখানে কোন মাস, কত তারিখ এবং কোন ইয়ার সেটা পুরোপুরি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমি এটা রেখে দেবো। টাইম ফরম্যাটও আমি সেম এটাই রাখবো। রেখে দিয়ে উইক স্টার্ট অন, আমি এখান থেকে আমাদের দেশে সাধারণত মানডে থেকে উইক স্টার্ট হয়, আমরা মানডে করব, করে সেভ চেঞ্জেস করব। এটা হচ্ছে কি আমার গেল জেনারেল সেটিংয়ে আমরা মাত্র এইটুকুই করছি, ঠিক আছে। এবার ছোট্ট একটা পজ নিচ্ছি, পজ নিয়ে আমরা রাইটিং যে অপশনটা আছে সেই অপশনটা আমরা দেখবো এখানে, ঠিক আছে। আচ্ছা, রাইটিং অপশনটা চলে যাই আমরা। রাইটিং অপশনটা খুব ইন্টারেস্টিং একটা অপশন। ছোট দুটো অপশন আছে এখানে, রাইটিং সেটিং আর পোস্ট ভায়া মেল। দুটোর মধ্যে
যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ আমি যখনই কোনো পোস্ট লিখবো, অর্থাৎ পোস্ট বলতে এইখান থেকে যখনই কোনো কিছু লিখবো, আমরা তো প্রথমে ওয়ার্ডপ্রেসকে অ্যাজ আ ব্লগ হিসাবে দেখছি, তো ব্লগ পোস্ট যখনই করব সেই সময় এটা কোন ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে চুজ করতে পারি। আমার এখানে কোনো বেসিক্যালি ক্যাটাগরি নেই, আমি এখান থেকে আনক্যাটাগরাইজ অবস্থাতেই রেখে দিলাম। আর ডিফল্ট পোস্ট ফরম্যাট এটাও নর্মাল আমার কাছে যা রয়েছে স্ট্যান্ডার্ড, আমি স্ট্যান্ডার্ড হিসেবেই রাখলাম। বিকজ অ্যাসাইড মানে হচ্ছে কি যখন কোনো পোস্ট সাইডে, অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা ইমেজে চলে যাই, এইটা যদি আমরা খুলি, এটা একটা বেসিক ওয়েব পেজের একটা নর্মাল একটা ভিউ থাকে, সেটা হচ্ছে কি একটা হিডার থাকে, তারপরে ন্যাভবার থাকে, ন্যাভবার মানে আমার বাটনসগুলো থাকবে, তারপরে আমার বডি সেকশনটা থাকবে, এটাকে বলছি অ্যাসাইড। তো আমি ডিফল্ট পোস্ট ফরম্যাট, অর্থাৎ আমি এখানে কিছু পোস্ট লিখলাম, সঙ্গে সঙ্গে সেটা অ্যাসাইডে চলে গেল, সেটা তো বাজে লাগবে দেখতে। আবার চ্যাটেও রাখতে পারবো না, আবার গ্যালারিতেও রাখতে পারবো না। গ্যালারি অর্থাৎ আমার মিডিয়া সেকশন, আমি কোনো টেক্সটকে কী করে মিডিয়াতে বাই ডিফল্ট ঢোকাবো, তাই না? তো সেক্ষেত্রে এটাকেও আমরা কি করব, স্ট্যান্ডার্ড হিসেবে রেখে দেবো। তাহলে এটাকেও আমরা আনক্যাটাগরাইজ রাখবো, এটাকে আমরা স্ট্যান্ডার্ড রাখবো। পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে কি পোস্ট ভায়া মেল, অর্থাৎ অনেক ক্ষেত্রেই এরকম দেখা যায় যে আমরা ওয়ার্ডপ্রেসের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা অন না করে আমরা নিজের মোবাইল থেকে একটা পার্টিকুলার মেল আইডিতে যদি আমরা মেল করে দিই, সঙ্গে সঙ্গে সেটা অ্যাজ আ পোস্ট হিসাবে এখানে সেভ হয়। তো সেই সেটিংটা করার জন্য আমরা এখানে কনফিগার করতে পারি, কিন্তু এই সেটিংটা বেসিক্যালি কোনো কাজে আসে না বা কেউ ইউজও করে না, সুতরাং আমরা এটাকে বাইপাস করে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট যে অপশনটা আসে সেটা হচ্ছে গিয়ে রিডিং সেকশন। রিডিং সেকশনটা কি? রিডিং সেকশনটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যখন কোনো একজন ব্যবহারকারী বা নর্মাল কোনো একজন ইউজার যে আমার ওয়েবসাইটে এভাবে আসছে, সাপোজ এখানে লিখলো www.anondobajar.com এরকম লিখে এন্টার মারলো, লিখে এন্টার মারার পর সে কীভাবে ওয়েবসাইটটাকে দেখবে সেটার জন্য আমরা এখানে রিডিং মোডে আসছি। তো আগেই আমরা বলেছি যে ওয়ার্ডপ্রেস বেসিক্যালি একটা ব্লগের কনসেপ্টটা হচ্ছে অনেকটা ডায়েরির মতন, অর্থাৎ তুমি আজকের ডেটে কি লিখেছো সেটা সবচেয়ে ওপরে থাকবে এবং গতকালকে কি লিখেছিলে তা সেটা সবচেয়ে নিচে থাকবে। আমরা সেম যদি একটা কোনো ডেমো ব্লগ দেখি, ডেমো ব্লগ যদি আমরা দেখি, এখানে আমরা খোঁজার চেষ্টা করছি, একটা খুঁজি দেখি পাই কি না। হ্যাঁ, সে এই একটা পোস্ট আছে, এটা পোস্ট করা হয়েছিল 20 অগস্ট 2015-তে, আবার এটা পোস্ট করা হয়েছে 22 অগস্ট 2015-তে। তো আমরা যদি এরকমভাবে লম্বা করে যদি দেখতে থাকি, তাহলে দেখো একটা ওয়েবসাইটের মতন ঠিক নয়, এটা বেসিক্যালি একটা ব্লগের টাইপের। এখানে কিছু ক্যাটাগরিজ রয়েছে, এখানে কিছু মেটা ট্যাগ রয়েছে, কিছু ফিচার্ড পোস্ট রয়েছে এবং একটা একটা করে পোস্ট এখানে দেওয়া রয়েছে। তো আমরা যদি এই পোস্টটাকে ওপেন করি, তাহলে আমরা এই পোস্টটার সম্বন্ধে সমস্ত কিছু পড়তে পারবো এবং এই পোস্ট রিলেটেড আরও যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টটা আমাদের এখানে দেখাচ্ছে। তো রিডিং কনসেপ্টটা কি? রিডিং কনসেপ্টটা হচ্ছে যখন আমরা এই ওয়েবসাইটটাকে প্রথম ওপেন করব, আমাদের রেন্ডার হবে যখন ব্রাউজারে, তখন কটা ব্লগ পোস্ট দেখাবে, অর্থাৎ ব্লগ পেজ শো অ্যাট মোস্ট 10 পোস্ট। এখানে বলছে 10টা পোস্ট দেখাবে। এখানে কটা পোস্ট আছে? একটা পোস্ট, দুটো পোস্ট, তিনটে পোস্ট, চারটে পোস্ট, 5টা পোস্ট, 6টা পোস্ট, 6টা করে পোস্ট দেখাচ্ছে। কিন্তু আমার এখানে করা আছে 10টা পোস্ট, অর্থাৎ পেজটা যখনই লোড হবে তখনই 10টা করে পোস্ট দেখাবে বাই ডিফল্ট। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট অর এক্সাপ্ট। ফুল টেক্সটের মানে হচ্ছে গিয়ে দেখো একটা পোস্টে দেখো অনেকটা করে লেখা রয়েছে। এই যে প্রথম পোস্টটা যদি দেখি আমরা, এখানে অনেকটা করে লেখা রয়েছে, এটাকে বলছি ফুল টেক্সট। আর যদি এক্সাপ্ট করি সেটা হচ্ছে গিয়ে আমি যতটুকু লিখে দেবো ঠিক ততটুকুই ওকে দেখাবে। সাপোজ আমি বলে দিলাম যে ইউনিফর্মলি আমার প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা পোস্টে
আলাদা আলাদা করে এক্সার্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, ওইটুকু টেক্সটই দেখাবে। এবার এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা একটু নোট ডাউন করে রেখে দাও, যখন আমি পোস্ট এখান থেকে দেখাবো সেই সময় আমরা এটাকে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? দিয়ে আমরা এটাকে সেভ করে দেবো। নেক্সট আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে দেখাবে কি দেখাবে না। আমরা কিন্তু এটাকে সবসময় আনচেক করে রাখবো। এখানে বলছি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে সার্চ ইঞ্জিনে এটা ইন্ডেক্সিং হবে না। যদি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং নাই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ওয়েবসাইটটাকেও দেখতেই পাবে না। তাহলে আমরা এটাকে সবসময় আনচেক করে রেখে দেবো। আচ্ছা, রিডিং ট্যাব করে নেওয়ার পর আমরা কি করব, আমরা সোজা তিনটে অপশানকে আমরা স্কিপ করব। দুটো অপশানকে আমরা স্কিপ করবো, একটা হচ্ছে ডিসকাশন, একটা হচ্ছে মিডিয়া। এই দুটো অপশানকে আমরা স্কিপ করে সোজা চলে যাব পারমালিঙ্কসে। এই দুটো অপশান কেন স্কিপ করলাম, ডিসকাশন আমরা তখনই বুঝতে পারবো যখন আমার ওয়েব পেজে বা আমার ব্লগে অনেকগুলো পোস্ট বা পেজ থাকবে এবং তার সাথে সাথে কমেন্ট থাকবে। যদি আমার কাছে পোস্ট, কমেন্ট, পেজ না থাকে তাহলে আমি ডিসকাশন বোঝাতে পারবো না। তাহলে আমরা ডিসকাশনে কিছুদিন পরে ফিরে আসবো, যখন আমরা এই টপিকগুলো কভার করে দেবো তখন। নেক্সট আছে মিডিয়া, যেটা বেসিক্যালি আজকের দিনে আর কোনো কাজে আসে না। সুতরাং আমি মিডিয়া নিয়ে আমি টপিকটা আলোচনাই করব না, মিডিয়া পুরোপুরি বাদ। এরপরে চলে আসলাম আমরা পারমালিঙ্কসে। পারমালিঙ্কস বেসিক্যালি কী জিনিস, পারমালিঙ্কসটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফর এসইওর জন্য, ঠিক আছে? আমরা কি করব এখানে, পারমালিঙ্কস মানে ইজিভাবে যদি আমরা দেখি, যে কোনো লিঙ্কে, আমি যদি এখানে শপে যাই, শপে গিয়ে আমি এখানে একটা ওয়েব পেজের একটা পেজ খুলি, এই যে ধরো এই যে লেখাটা দেখাচ্ছে, এই লিঙ্কের যে স্ট্রাকচারটা, অর্থাৎ ডেমো ডট সাইটের নেম ডট নেট স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি স্ল্যাশ দিয়ে ক্লোদিং, এই যে লিঙ্কের স্ট্রাকচার, এই লিঙ্কের স্ট্রাকচারটা কি আমরা বলছি পারমালিঙ্ক, ঠিক আছে? আমরা যদি এবারে এখান থেকে সোজা চলে যাই হচ্ছে কি এই পেজ, এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখো যে এই যে লিঙ্কের যে স্ট্রাকচার, এই লিঙ্কের স্ট্রাকচারটাকে আমরা বলবো পারমালিঙ্ক। এবার এই লিঙ্কটা দেখতে আমাদের কেমন হবে সেটাই এখানে বোঝাচ্ছে। এখানে একটা অপশান আছে প্লেন, অর্থাৎ আমাদের সাইটের নাম স্ল্যাশ দিয়ে পি মানে পেজের যে আইডিটা, সেই আইডিটা, পেজ বা পোস্টের যে আইডি সেই আইডিটা। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে সাইটের নাম, তার সাথে কোন সালে এটা পাবলিশ করা হচ্ছে সেই ডেট, ইয়ারটা, তারপরে মান্থ, তারপরে তার ডেট দিয়ে পোস্টের নাম বা পেজের নাম। এরকমভাবে আমাদের এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে। কিন্তু সবচেয়ে সুন্দর দেখতে লাগে বা যেটা সবসময় ইউজ করা হয় সেটা হচ্ছে কি পোস্ট নেম। মনে রাখতে হবে যে আমরা সবসময় পোস্ট নেম যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাই আমরা পারমালিঙ্কে ইউজ করব। দিয়ে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে বেরিয়ে যাব। তাহলে আমরা কি করব, প্রথমে বাই ডিফল্ট কিন্তু ওয়ার্ডপ্রেসে ডেট অ্যান্ড নেম বলে অপশনটা সিলেক্ট করা থাকে, সেটাকে আমরা চেঞ্জ করে পোস্ট নেমে কনভার্ট করব। পোস্ট নেমে কনভার্ট করলে আমার স্ট্রাকচারটা এরকম হবে এবং এই স্ট্রাকচারটা বেসিক্যালি এসইওর ক্ষেত্রে খুব ইজি টু হ্যান্ডেল হয়, ঠিক আছে? এবার আমরা চলে যাব প্রাইভেসিতে। যে কোনো ওয়েবসাইটের একটা প্রাইভেসি নর্মস থাকে, অর্থাৎ প্রাইভেসি পলিসি থাকে। সেই প্রাইভেসি পলিসি যেহেতু আমাদের কাছে নেই, সেই জন্য এখানে বলছে ক্রিয়েট করতে। তাহলে আমরা কি করব, ছোট্ট করে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট যা যা দিয়েছে এরকমভাবেই থাকুক, সেভ করে দেবো, পাবলিশ করব, বন্ধ করে দেবো। সেটিংয়ে আসবো, সেটিংয়ে এসে প্রাইভেসিতে আসবো। প্রাইভেসিতে সেখান থেকে দেখো একটা চেঞ্জ প্রাইভেসি পেজ, প্রাইভেসি অপশন চুজ করব। প্রাইভেসি পলিসি বলে যে পেজটা আছে সেই পেজটাকে চুজ করে ইউজ দিস পেজ করব। ব্যাস এটুকু করে মোটামুটি আমরা আমাদের প্রাইমারি যে সেটিংটা, এই সেটিংটা আমরা এখানে কমপ্লিট করলাম, ঠিক আছে? এবার যেহেতু এখানে আমরা পেজে যাই, আমরা পেজে গিয়ে দেখবো অলরেডি একটা প্রাইভেসি পলিসি বলে একটা পেজ ক্রিয়েট হয়েছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি তাহলে কি পেজটা দেখাবে আমাদের এখানে? পেজটা কিন্তু দেখাচ্ছে না। তা পেজটা কী করে দেখাতে হয় সেটা আমরা শিখবো হচ্ছে কি যখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু শিখবো, সেই সময় আমরা শিখবো। তো নেক্সট ভিডিওতে আমরা এই মেনু সেকশনের মধ্যে থেকে যে মেনুটা আমাদের নেক্সট প্রয়োজন পড়বে সেই মেনুটা আমরা এখান থেকে শিখে নেব, ঠিক আছে?